হয়ে আসছে বিপ্লবী সরকার। হাদিও তো বিপ্লবী সরকারের কথা, মারা গেল হাদি, আপনি কথা বলছেন বিপ্লবী সরকার নিয়ে কেন? যোগসূত্র কি? অনেক আগে বলেছিলাম জনাব তারেক জিয়া সফট পলিটিশিয়ান, শ্রদ্ধা করতে চান, ডক্টর ইউনূস স্যারকে অনেক শ্রদ্ধা করেন। ডক্টর ইউনূস স্যার গেছে, উনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে ইলেকশনে রাজি হয়ে গেছেন। তখন বলেছিলাম ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি কিছু একটা ঘটবে। এখন অ্যাঙ্কর বলেছিল কী করবে, ভূমিকম্প হতে পারে, 7-8 মাস আগে বলেছিলাম। তো এখন ভূমিকম্পও আছে, আবার পলিটিক্যাল ধাক্কাও আছে, ভয়াবহ। আজকে হাদির জানা যায় যে বিপুল লোক সমাগম হয়েছে, করেছে, আবেগ থেকেই তারা আসছে। বিএনপি সালাউদ্দিন সাহেবকে ভুয়া গালি দেওয়া হয়েছে কেন? ওনাকে ভুয়া বলার কি আছে? এই পুরো ঘটনায় ওনার দোষ কোথায়? এবং নর্মালি কেউ কিন্তু বিশ্বাস করে না যে এটা বিএনপির অপোনেন্টরা হাদিকে অ্যাটাক করেছে, এমনটা কেউ কিন্তু বিশ্বাস করে না। ওই যে বললাম, রাষ্ট্র নয়, রাষ্ট্র যদি একটা সুষ্ঠু তদন্ত করে কুইক একটা রিপোর্ট দিতে পারতো, প্রাথমিক হলেও, তাহলে মানুষ বুঝতো কোথায় কি হয়েছে। যখন আগুন লাগছে তখন রাষ্ট্র ঘুমিয়ে আছে, বহু পরে তাদের আগুনের দিকে গেল। এবং আপনি 144 দিলেন না কেন? ক্ষমতা আছে, আপনি ক্ষমতা, আপনি সরকার বাহাদুর, অর্থাৎ আপনি নিজেও নিজেকে ব্যর্থ হিসেবে দেখাতে চাচ্ছেন এবং দেখাতে চাচ্ছেন ইলেকশন করা সম্ভব না। এন্টার মেকানিজমটা আমার মনে হচ্ছে ইলেকশন না করার একটি বৃহৎ মাস্টার প্ল্যান। এবং সেখানে যেন তারিখ দিয়ে যখন আসবে 25 তারিখে, অবভিয়াসলি বিএনপির একটা অ্যামেজিং হাইপ আসবে। তবে তার জন্য অনেকগুলো কশন নোট দিয়ে দেওয়া হলো এই কয়দিনে। এই কশনগুলো মাথায় নিয়ে ওনাকে পলিটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করতে হবে। বিএনপির প্রবলেম হচ্ছে কোনো ঘটনায় তারা কিন্তু সঠিক বক্তব্য দিতে পারছে না। যখন তীব্র ভারত বিরোধিতা চলছে বাংলাদেশে, তারা না ভারতের বিপক্ষে বলতে পারছে না পক্ষে বলতে পারছে। কবর থেকে উত্তোলন করে পুড়িয়ে দিতে হবে, এইটা কি পাওয়া যায়? তো আজকে উদীচী ছায়ানট আক্রমণ হলো, ভারতীয় হাইকমিশন সেমি আক্রমণের মুখোমুখি। আপনি প্রথম আলো, ডেইলি স্টার পুড়ে ছারকার হয়ে গেল, ফুটেজ আছে। 24 ঘন্টার বেশি তো পার হয়েছে, 48 ঘন্টা হতে চললো। ধরছে কাউকে স্পষ্ট ডেইলি স্টার ভাঙতেছে, এদের অসংখ্য ছবি আছে। ধরছে কাউকে? সরকার রাষ্ট্র বলে অবশিষ্ট কিছু আছে এখানে? আমি আরো ছোট ছোট কয়েকটা কথা বলতে চাই। দেখুন, এই যে ঘৃণা ছড়িয়ে দেওয়ার যে বিষয়টা, ঘৃণার চাষাবাদ, এটা ডক্টর ইউনূস চেয়ে দেখছেন। তো এটা কি হইতে পারে? এখন হিন্দু মুসলমান, কয়েকদিন পরে মুসলমান কাদিয়ানি হবে। আপনি লিখেন এটা আগাচ্ছে কোন দিকে? মুসলমান কাদিয়ানি হবে, কাদিয়ানিরা অমুসলমান দাবি করো। তারপর আসবে মুসলমান শিয়া, এটা এদেরকে এখান থেকে বিতাড়িত করে দাও। তারপরে আসলো মাজার এবং সুফি এবং সুন্নি। সৎ নিয়তই ছিল না এই সরকারের ভোট করা কখনো আসলে। কারণ ভোট করা মানে এই সরকারের বিদায়, নিজের বিদায়টা ওয়েলকাম করতে অনেক বড় মনের পরিচয় দিতে হয়, অনেক বড় মনের, যেটা শাহাবুদ্দিন সাহেবরা ছিলেন বা লতিফুর রহমান সাহেব ছিলেন বা হাবিবুর রহমান সাহেব ছিলেন। আমাদের 3টা সুবর্ণ টাইম। শাহাবুদ্দিন সাহেব, কোনো কনস্টিটিউশনাল লেজিটিমেটি ছিল না তখন, 3 মাসের মধ্যে উনি সব কিছু করে ফেলছেন। একটা অন্যায় করেছেন জাতীয় পার্টির সাথে, এরশাদ সহ সবাইকে জেলে রেখেছিলেন, কিন্তু ভোট টোট করে সুন্দর পিসফুল ট্রানজিশন করে দিয়েছেন। হাবিবুর রহমান সাহেবের সময় 96 সালে, তখন তো আর্মি কু হলো, আর্মিকে ক্ষমতা দেওয়ার এগেনস্টে আর্মি কু হলো। রাষ্ট্রপতি ছিলেন তখন বিএনপির আব্দুর রহমান বিশ্বাস, উনি কিন্তু শপথ ভঙ্গ করেননি, উনি কিন্তু মেনটেন করে ধারাবাহিকতা রেখে সুন্দর মতো ট্রানজিশন করেছেন। 2001 সালে আওয়ামী লীগ ট্রানজিশন করলো এবং তারপরে ভোট হলো, সেই ভোট নিয়ে আওয়ামী লীগের অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু পিসফুল ট্রানজিশন হয়েছে। 2007-এ এসে ভিন্ন মাত্রা গভর্নমেন্ট আমরা পেলাম। 2 বছরের মধ্যে 300-400 আইন করা হলো, প্রচুর যেসব লোককে কখনো ধরাছোঁয়ার বাইরে ছিল তারা জেলে গেল, একটা নতুন ধারণা আসলো। এবং ট্যাক্স, আইনজীবী, ডাক্তার, বড় ব্যবসায়ীরা প্রথম সঠিক ট্যাক্স দেওয়া শুরু করলো। 111 ভোটের কথা বললাম, কোনো ভোটের 45 দিন আগের অবস্থা এমন না যে একটা পত্রিকা অফিসে আগুন দিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ এবং আর্মি চেয়ে দেখছে যে ভাষায় পুলিশকে গালি দেওয়া হচ্ছে, যে ভাষায় আর্মিকে গালি দেওয়া হচ্ছে। যখন এই গালি দেওয়া লোকরা নিজেরা বিপদে পড়বে এবং পুলিশকে ডাকবে, তারা একদিন রিগ্রেট করবে আমি কেন আর্মিকে গালি দিয়েছিলাম। কারণ সব কিছুই বাউন্স ব্যাক হয়। আজকে যারা মব করছে তারাও মবের ভিকটিম হবে। এই বাংলাদেশের ইতিহাস এটাই বলে। আওয়ামী লীগের পতনের পরে ওই ইস্যুটা অলমোস্ট ডেড ছিল। আওয়ামী লীগের পতনের পরে ভারত ইস্যু ডেড ইস্যু। আওয়ামী লীগের পতনের পরে ভারত কি আওয়ামী লীগকে দিয়ে কমান্ডো পাঠিয়েছে? বা আওয়ামী লীগ কি ওখানে প্রবাসী সরকার গঠন করে নতুন করে শপথ নিয়েছে? মানে কেন ভারতের প্রতি রাগ? আওয়ামী লীগ চলে গেছে, ভারতও এটা মেনে নিয়েছে, ওয়েলকাম করেছে। এখন নতুনভাবে দেশ গঠন না করে বিভিন্ন সেগমেন্ট, ইসলামাইজেশনের কিছু সেগমেন্ট, আলট্রা ইসলামাইজেশন হচ্ছে, ইসলামোফোবিয়া শুরু হয়ে গেছে, ইসলামকে নিয়ে আসা হচ্ছে, 71-এর ন্যারেটিভস দেওয়া হচ্ছে। 71 বিরোধী একটা বিশাল অংশ বাংলাদেশকে একত্র করতে হচ্ছেই। এখন ভারতকে যদি বাংলাদেশ ফ্রন্টে বিজি রাখা না যায়,
তাহলে পাকিস্তান ভারতের সাথে কখনো দাঁড়াতেই পারবে না, কারণ তার স্ট্রেংথ তখন বেড়ে যাবে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল রাখা, গণতান্ত্রিক না করা, পার্লামেন্টারি ডেমোক্রেসি রেস্টোর না করা, কনফ্লিক্ট রাখা, এটার পিছনে বিশাল একটি অন্য কোনো দেশের স্বার্থ জড়িত। এর মধ্যে বিন্দুমাত্র বাংলাদেশের স্বার্থ নাই। যে কথাগুলো, যে আন্দোলনগুলো, যে হইচইগুলো এখন করা হচ্ছে, এটা আওয়ামী লীগের আমলে অ্যাবসলিউট যৌক্তিক। যখন আওয়ামী লীগ নাই তখন এটার যৌক্তিকতা একটাই, এরা বাংলাদেশকে ধ্বংস করতে চায় অন্য কোনো উদ্দেশ্যে। আমি মনে করি কোনো দেশপ্রেমিক মানুষ মব করতে পারে না, কোনো দেশপ্রেমিক মানুষ পত্রিকায় আগুন দিতে পারে না, কোনো দেশপ্রেমিক মানুষ মানুষকে পুড়িয়ে মারতে পারে না। দেশকে যদি আপনি ভালোবাসেন, দেশের মানুষ, দেশের সম্পদকে ভালোবাসবেন। সরকার দুঃখ প্রকাশ করেছে, আমি তো মনে করি প্রথম আলো এবং ডেইলি স্টারের টিভি চ্যানেলটা তাদের বাবার, তারা করেছে, তারা বাংলাদেশের সবচেয়ে বড় সাংবাদিক। তো একটা টিভি চ্যানেল করা, একটা পত্রিকা করা, এটাকে টেকসই করা বিশাল দক্ষতার বিষয়। সরকারের উচিত 1 বছর প্রথম আলো এবং ডেইলি স্টারকে ফুল ফান্ড দেয়া এবং তাদের বিল্ডিংটা রিফারবিশ করে দেওয়া এখনই দরকার, লামসাম। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সরকারের উদ্যোগ দেখছি না। অর্থাৎ যারা যারা জুলাই আন্দোলনে ছিল তাদের মধ্যে এখন দুটো ভাগ হয়ে গেল। একটা ভাগ প্রগতিশীল, দেশকে ভালোবাসে, দেশের গণতন্ত্র চাচ্ছে, স্ট্যাবিলিটি চাচ্ছে। আরেকটা ভাগ স্ট্যাবিলিটি চাচ্ছে না। যে অংশটা স্ট্যাবিলিটি চাচ্ছে না তারা বাকি অংশকে আস্তে 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 কুরে খাচ্ছে। এই মুহূর্তে আওয়ামী লীগের থেকে ওই প্রগতিশীল অংশটা, জুলাইয়ে অংশগ্রহণকারী অংশ বলছে না, তারা ইসলামাইজেশনের প্রেশারে পড়ে আস্তে 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 নিজেরা সংকুচিত হচ্ছে। এই সংকুচিত প্রগতিশীলতা, এই সংকুচিত ৭১, এটা তো একসময় সবাই রিভল্ট করবে এবং একসময় তো যুদ্ধ করতে হবে, হয়তো কোনো একদিন আবার যুদ্ধ করতে হবে ৭১কে নিয়ে। যে ৭১ হারিয়ে যাচ্ছে, আপনি কেন ৭১কে নষ্ট করে ফেলবেন? আজকে ওই যেটা আপনি বললেন অনেক আর্মি অফিসার আসছেন, সেটাও তো আমাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। 6 জন আর্মি অফিসার মারা গেছেন, বাংলাদেশের আর্মি অফিসার। তো সেখানে আমার মনে হচ্ছে পুরো জিনিসটা একটা কেন্দ্রবিন্দু হচ্ছে, কারণ সরকার তাদের সাথে আছে, সরকারি মেশিনারি, সরকারি ইনস্ট্রুমেন্ট এটাকে ইনস্টিগেট করছে। সরকারের দায় এড়াতে পারবে না, সরকার এগুলোকে থামাতে পারতো, থামাতে না পারার দায় কিন্তু অনেক। আপনি থামাতে পেরেও থামাচ্ছেন না, তার মানে আপনি এটার পার্ট, আপনি এটার বেনিফিশিয়ারি। কোনো মবের কাছে নত যদি না হয়ে, এবং বিএনপি তার স্ট্যান্ড নিতে হবে। রাজনীতি হচ্ছে স্ট্যান্ড নেওয়ার কাজ। রাজনীতি ঠিক অর্ধেক পক্ষে হ্যাঁ, অর্ধেক না, গ্লাসের অর্ধেক খালি অর্ধেক ভরার, ঠিক এটা কিন্তু রাজনীতি না। এরকম একটা ক্রিটিক্যাল টাইমে হি মাস্ট ফলো হিজ ফাদার। তার বাবা কিন্তু স্ট্যান্ড নিয়ে নিয়েছিলেন খুব দ্রুত। হ্যাঁ, তোমরা বুকে গুলি খাবা, পিঠে গুলি খাবা না। এবং উনি টেক ওভার করেছিলেন, যে করে হোক দেশ শান্ত করেছিলেন, কুগুলো দমন করেছিলেন এবং কঠোর হয়েছিলেন। যেখানে কঠোর হতে হয়েছে কঠোর হয়েছে। জিয়াউর রহমান কঠোর হয়েছিলেন শেষের ভাগে গিয়ে, যখন তার উপর 22টা অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট হলো, সেই সময় গিয়ে উনি খুব কঠোর হয়ে গেলেন এবং সেগুলো নিয়ে অনেক কোশ্চেনও আছে। কিন্তু উনি কিন্তু দেশটাকে চালিয়েছিলেন এবং খুব মর্যাদাপূর্ণভাবে। জিয়া এবং এরশাদের সময় কোনো বর্ডার ইস্যু হয়নি। আজকে যারা ইন্ডিয়ান হাইকমিশনে অ্যাটাক করতে চায়, আমাদের বর্ডারে তো কোনো সমস্যা নাই, তাহলে আমরা কেন এখন একটা শত্রু রাষ্ট্রের সাথে বানাবো ইন্ডিয়াকে বা পাকিস্তানকে? আমাদের তো কোনো শত্রু দরকার নেই, এখন আমাদের এখন বন্ধু দরকার। যখন কেউ আমার ল্যান্ড অ্যাটাক করবে, কেউ আমার টেরিটরি নিয়ে নেবে, তখন আমরা সেখানে কোনো ছাড় দিব না। এর বাইরে বাকিগুলো তো ডিপ্লোমেসির বিষয়, আলোচনার বিষয়, সব কিছু আলোচনা করে ঠিক করতে হবে। তো সেখানে কিন্তু জিয়াউর রহমান এসে কিন্তু শান্তিরক্ষী বাহিনী এবং উলফা এখানে ভারসাম্য করেছিলেন। ওটা আপনি দেখেন ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন, বা সেই নির্বাচনটা, নির্বাচন মানে খেলা না আর কি। নির্বাচন না মানে অবশ্যই খেলা না। এবং আমরা যে জিনিসটা চাই যে একটা যেন নির্বাচন, যে কোনো ধরনের একটা নির্বাচন হয়ে যাক, এইটাও তো বিএনপির কাম্য হতে পারে না। কিন্তু অনেকে মনে করেন বিএনপি, যেমন পাটোয়ারিও খানিকটা ইঙ্গিত করছিলেন যে অনেকে মনে করেন সেটা, যে বিএনপি হয়ে গেলে একটা নির্বাচন বিএনপি পাস করে যাবে, তারপর আমরা দেখবো, ম্যানেজ করব। কিন্তু এইটা রিয়েলি খুব দুঃখজনক হবে। বিএনপির জন্য হবে, রাষ্ট্রের জন্য হবে, দেশের জন্য হবে, সব মিলিয়ে। এবং বিএনপি তো এখন মনে হচ্ছে যে পলিটিক্সটা তো বিএনপি কমান্ড করছে না, এখন ডিক্টেট করছে না, বিএনপিকে অন্য শক্তি। আমার এই ক্ষেত্রে আমি আপনি বলছি যে এইখানে যত ট্যাগই হোক না কেন, যেটা হচ্ছে যে আপনার নিশ্চয়ই মনে আছে যে জিয়াউর রহমানের সময় যে ভারতীয় হাইকমিশনারকে কিডন্যাপ করার একটা সমস্যাকে কিডন্যাপ করার একটা ঘটনা হয়েছিল, এবং ওই ঘটনায় 4জন নিহত হয়েছিল। মনে আছে নিশ্চয়ই ঘটনাটা? তো জিয়াউর রহমানকে এখানে একটা শক্ত ডিসিশন নিতে হচ্ছে। জিয়াউর রহমানকে একটা শক্ত ডিসিশন নিতে হচ্ছে যে জিয়াউর রহমানকে কেউ ভারতপন্থী বলে ট্যাগ দিবে কিনা, জিয়াউর রহমান এর চিন্তা করেন নাই। জিয়াউর রহমান তার দায়িত্ব পালন করেছেন এবং 4জন ওইখানে মারা গেছে, কিডন্যাপ তো হয়নি। তো আমার কথা হচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে আমি স্বাধীনতা ৭১কে ধারণ করি না, আমাকে স্পষ্ট সিদ্ধান্ত, আমার কথাটা হচ্ছে স্পষ্ট সিদ্ধান্ত। এই ক্ষেত্রে কে কে আছো আমার সাথে,
ডাকবেন, যে আসে সে আমার বন্ধু, যে আসে না সেটা তার দায়িত্ব। তো আমি আপনাকে বলি যে রিয়েলি যে এখন একটা নতুন মেরুকরণের সময় আসছে, এই মেরুকরণটার দায়িত্ব বিএনপিকে নিতে হবে, এই মেরুকরণের দায়িত্বটা নিতে হবে এবং সমীকরণটা বিএনপিকে খুব ভালো করে বুঝতে হবে, নির্ভুল একটা সমীকরণ করতে হবে। গেল একটা। 2 নম্বর হচ্ছে যে এই যে ইন্ডিয়ার সম্বন্ধে যে কথাবার্তাগুলি, আপনি তো 50,000 টন চাল আমদানি নতুন অনুমোদন দিয়েছেন, 50,000 টন চাল আমদানি করার জন্য ভারত থেকে অনুমোদন দিয়েছেন। সেই সময়ে আমার প্রধান উপদেষ্টার ছাউপুনা যারা আছে তারা বলছে, হাসনাত আবদুল্লাহ বলছে যে ইন্ডিয়ান হাই কমিশনারকে লাত্তি দিয়ে বের করে দেন। রাষ্ট্র কি জমিদারি? এই তো মনে হয় জমিদার পুত্রের আস্ফালন, যে তিনি জমিদারকে বলছেন যে অমুককে আমাদের জমিদারির থেকে বের করে দেন। ডক্টর ইউনূস বা তার কোন প্রতিনিধির তো এই সম্পর্কে কোনো কথা শুনি নাই। তবে আমি শামীম ভাইয়ের সাথে এটা একমত যে বিএনপিকে স্ট্রংলি সিদ্ধান্ত নিতে হবে কে কি ট্যাগ দিল, এতে কিছু আসে যায় না। আমি বিএনপি পজিশন ক্লিয়ার করতে হবে, আপনি পজিশন ক্লিয়ার যেখানেই থাকেন না কেন, যেখানেই থাকি আমি আপনাকে বলি রাষ্ট্রের প্রশ্নে আমি খুব কঠিন হওয়ার পক্ষে। আপনার মনে আছে তিয়ানআনমেন স্কোয়ারের কথা? তিয়ানআনমেন স্কোয়ার যদি ওটা যদি ঠিকমতো ডিল করতে না পারতো চায়না কি আজকে সারা পৃথিবীতে যে অর্থনৈতিকভাবে উত্থান হয়েছে, যে অর্থনৈতিক চ্যালেঞ্জ মনে করে চায়নাকে সবাই সারা পৃথিবীর, এটা কি হইতে পারতো চায়না? চায়না তো এটা ম্যানেজ করেছে, মোকাবেলা চায়না ম্যানেজ করেছে। আমি মোকাবেলা করেছে বলবো না, দমন করেছে বলবো না, এটা চায়না ম্যানেজ করেছে। তো আমার কথাটা হচ্ছে যে আজকে বাংলাদেশে দেখুন 6 জন আর্মি, 6 জন শান্তিরক্ষীর লাশ এসছে, কোনো আলোচনায় নাই। ওরা কি বাংলাদেশের সন্তান না? বাংলাদেশের সন্তান না? ওরা কি বাংলাদেশের নাম উজ্জ্বল করে নাই পৃথিবীর বুকে? আপনি একে খন্দকার, আমার উপসর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক, সেই লোক মারা গেল। আপনি যে আমার একমাত্র ব্যক্তি আমার সারেন্ডারিং সেরেমনিতে যিনি উপস্থিত ছিলেন, সে মারা গেল, তিনি বাংলাদেশের জাতীয় বীর না? এবং তিনি তো হাসিনার সাথে শেষ পর্যন্ত ছিলেন না। তো আপনি সমস্ত কিছু কি আপনি একটা মেকিং গেমের মধ্যে, আমি আপনাকে বললাম যে হাদিকে যারা মেক করেছে তারাই হত্যা করেছে, হাদিকে যারা মেক করেছে তারাই হত্যা করেছে, হাদির কালচারাল সেন্টারের ফাইন্যান্সার যারা তারাই হত্যা করেছে, হাদির ফাইন্যান্সিয়াল সাপোর্ট যারা, ফাইন্যান্সিয়াল কি বলে যে প্যাট্রন, গিয়া দেখুন ওদেরকে খুঁজুন, ওদের মধ্যে হাদির হত্যাকারী আছে কিনা। কারণ হাদি তৈরি হওয়ার পরে হাদি বলেছে জিয়াউর রহমানের কথা। আপনি বলছেন যে একটা পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য হাদি হচ্ছে স্কেপগোট, জাস্ট বলির পাটা তৈরি করা হচ্ছে, পেলে পুষে এটাকে বলি দিয়ে দেওয়া হচ্ছে, এবং যাতে নির্বাচনটা পিছিয়ে যায়। আপনি দেখবেন যে আজকে অনেক কথা আছে। একজন সাংবাদিক, তথাকথিত সাংবাদিক, যাকে বলা হয়েছিল বাই চান্স এডিটর, তিনি বলেছেন যে হাদির রক্তের সাথে, হাদির রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন হতে পারে না। কেন? কেন? পৃথিবীতে অনেক কিছুই ঘটবে, নির্বাচন হবে, যুদ্ধের মধ্যেও তো আলোচনা হয়, যুদ্ধের মধ্যেও ট্রেনিং হয়, যুদ্ধের মধ্যেও আদর্শিকভাবে মানুষকে তৈরি করা হয়। তো আমার ডেমোক্রেটিক ট্রানজিশন এটা ঠিকমতো সম্পন্ন হবে না? হবে তো। হাদি তো ডেমোক্রেসির বিরুদ্ধে ছিল না, এইখানেই হচ্ছে হাদির সমস্যা। হাদিকে মরতে হচ্ছে, হাদি গণতন্ত্রের পক্ষে বলতে চেয়েছে। হাদি বলছে আমি এইবার যদি 50,000 ভোট পাই আমি জিতব না, যদি 50,000 ভোট পাই আমরা এরপরের বার 50 লক্ষ পাবো। আমি হাদি এটা বলেছে, তার স্পিরিটটা ডেমোক্রেটিক স্পিরিট। সে বলেছে জিয়াউর রহমানের কথা, খালেদা জিয়ার কথা, বিএনপির কথা বলছে। বিএনপিকে যদি ডুবিয়ে দেন তাহলে বিএনপির সাথে আস্থা দেড় ডুবে যাবে। দেখুন আপনি ইয়েগুলো টেনে টেনে দেখুন। তো এই যে কথাগুলি, এইগুলি যারা চেয়েছেন দেশকে অস্থিতিশীল করে নির্বাচনকে পিছিয়ে দিবেন, ওদের পক্ষে যাচ্ছিল না কথাগুলি, এই জন্য হাদিকে বলতে হচ্ছে। ডেমোক্রেটিক ট্রানজিশন আলট্রা ইসলামিক ট্রানজিশনের দিকে যাচ্ছে, এটা হচ্ছে রূঢ় বাস্তবতা, এবং বিএনপি সেটাকে কমব্যাট করতে পারছে না, কারণ এই ফোর্সটা অ্যান্টি আওয়ামী লীগ ফোর্স। ন্যাচারালি বিএনপি একটা অ্যান্টি আওয়ামী লীগ ফোর্স, আরেকটা অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সের বিরুদ্ধে যেতে যাচ্ছে না। বাট বিএনপিকে মোবোক্রেসি, 71-এর পক্ষের অবস্থান, ইসলামাইজেশন ট্রানজিশনের
বিপক্ষে অবস্থান, এগুলো তাদেরকে ক্লিয়ার করতে হবে এবং রাজনীতি সুস্পষ্ট রূপরেখার খেলা। এখন একটা বিশাল অংশ ইসলামিক ভোটকে ক্যাপচার করেছে, সমর্থককে ক্যাপচার করেছে, আর বাকিটা ফাঁকা আছে। তো বিএনপিকে সেই ফাঁকাটা ক্যাপচার করার চেষ্টা করতে হবে দেশের স্বার্থে এবং সকলকে নিয়ে এটা ঐক্যমত করতে হবে। জিয়াউর রহমান কিন্তু আওয়ামী লীগকে নিয়েই ভোট করেছিল সেই সময়, বিতর্কিত ছিলেন এটা, এবং জিয়াউর রহমানের আমলেই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ব্যাক করে। জিয়াউর রহমান ইন্ডিয়া ভিজিটও করেছিলেন বড়জি দেশের সময়, তো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারও বাংলাদেশ ভিজিট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার সেই সময় বাংলাদেশে এসেছিল। তো আমরা তো মনে করি সেই কালচারটা, জিয়াউর রহমান যখন সার্কের উদ্যোগ নেন সেটা তো জিয়াউর রহমানের নিজস্ব চিন্তা, বাট এটাতে তিনি পাকিস্তানের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে পরামর্শ করে কনসেন্ট নিয়ে তারপরে গিয়েছেন।